नमस्कार आदाब। आज के आमादेर এই যে ফেসবুক লাইভ সেশনে আমরা টমেটো চাষ করার জন্য সঠিক জাত, ফসলের চাষের পদ্ধতি এবং ফসল সুরক্ষা বিষয়ক যে কৃষি আলোচনাতে আজকে আমাদের সঙ্গে যে সমস্ত চাষী বন্ধু এবং অন্যান্য আরও সকলে যুক্ত হয়েছেন তাদের সকলকে আমি বায়ার সেমিনিস এবং ইয়ারা কোম্পানির তরফ থেকে স্বাগত জানাচ্ছি এবং আমার বিশ্বাস যে আগামী 30 মিনিট আমরা যে আলোচনাটা করব সেখানে আপনারা যখন শুনবেন তখন সেখান থেকে আপনারা অবশ্যই উপকৃত হবেন এবং আমরা এখানে চেষ্টা করব যে ছোট ছোট পরামর্শ দেওয়ার। তো সেগুলো অবশ্যই আমরা আগামী যে মরশুমটা আসছে টমেটো চাষে বর্ষাকালীন চাষ সেখানে আপনাদেরকে উপকার করবে। তো আজকে আমি দেবাশিস শিকদার বায়ার সেমিনিস কোম্পানির তরফ থেকে এসেছি এবং আমার সঙ্গে উপস্থিত আছেন বায়ার থেকে নীলাঞ্জন মাইতি, ইনি ফসল সুরক্ষা বিশেষজ্ঞ, এবং আমার সঙ্গে উপস্থিত আছেন ইয়ারা ফার্টিলাইজার ইন্ডিয়া প্রাইভেট লিমিটেডের তরফ থেকে অরিজিৎ দাস, উনি পুষ্টিবিদ এবং ফসলের যে পোষণ সেটা সম্পর্কে উনি আমাদের বলবেন। তো আজকে আমরা এই যে আগামী আমরা এটা ভাদ্র মাস পড়েছে বাংলাতে যদি আমরা বলি, তো এই সময়টায় আমাদের বর্ষাকালীন টমেটো চাষ শুরু হয়। বিশেষ করে আমরা দেখেছি আমাদের পশ্চিমবঙ্গ, আসাম এবং উত্তর পূর্ব ভারতের দিকে লম্বাটে গোল টমেটো চাষ বেশ পরিমাণে হয়, অনেকে করেন। বিশেষ করে আমি উত্তরবঙ্গ, আসামের দিক থেকে আমরা বরপেটা, খারুপেটিয়া, আমরা অরুণাচল প্রদেশ, এই সমস্ত জায়গায় দেখেছি এই লম্বাটে গোল টমেটোর চাষ অধিক পরিমাণে হয়। তো সেখানে চাষি বন্ধুরা আমাদের যেটা সর্বপ্রথমে দরকার যে একটা সঠিক জাত আমাদেরকে নির্বাচন করা দরকার, কারণ আপনারা জানেন যে চাষবাস খুব সহজ জিনিস নয়, আমাদেরকে অনেক কিছু সম্মুখীন হতে হয়। তো সেখানে আমরা বলবো যে সবচেয়ে প্রথমে যেটা আমাদের দরকার, আমাদের লক্ষ্য রাখা উচিত সেটা হচ্ছে সঠিক জাত নির্বাচন। তো সেখানে বায়ার সেমিনিস কোম্পানির একটি জাত নিয়ে আমরা আলোচনা করব। জাতটির নাম হচ্ছে যোদ্ধা। তবে আলোচনা করার আগে আমি আপনাদেরকে বলবো যে আজকে এই আলোচনার সময় আপনাদের মনে অনেক প্রশ্ন থাকবে, আমরা অনেকটাই কভার করব। তবুও যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে আপনারা চ্যাট অংশে যাবেন এবং সেখানে গিয়ে আপনাদের প্রশ্নগুলোকে আপনারা ওখানে টাইপ করুন এবং আমরা চেষ্টা করব যে আমাদের আলোচনার শেষে কিছুটা সময় আপনাদের, আমরা হয়তো সকল প্রশ্নের উত্তর দিতে পারবো না, তো আমরা চেষ্টা করব ওখান থেকে কিছু প্রশ্নের উত্তর দেওয়ার, বাকিগুলো আমরা ওখানে আপনাদেরকে পরবর্তী সময়ে আমরা উত্তর দেব। তো আমি আর এটাকে বিলম্বিত না করে আমি শুরু করছি। তো আমরা আজকে যেটা জাত নিয়ে শুরু করব সেমিনিস কোম্পানির যোদ্ধা। তো বন্ধুরা, যোদ্ধা এই যে টমেটো, এই যোদ্ধা টমেটোর যে নামকরণটা যে যোদ্ধা করা হয়েছে সেটা পেছনে কিন্তু একটা কারণ আছে। তো যোদ্ধা কি করে? যোদ্ধা যুদ্ধ করে। যুদ্ধ কি করে? যার জন্য সে যুদ্ধ করে তার উদ্দেশ্য থাকে তাকে যুদ্ধে জয়লাভ করানো। তো এখানে আজকে যোদ্ধা টমেটো কাদের হয়ে যুদ্ধ করবে? আজকে যুদ্ধ করবে আপনাদের হয়ে, যারা টমেটো চাষ করছেন। কারণ আপনারা জানেন যে টমেটো চাষ করতে বিভিন্ন প্রতিকূল পরিস্থিতির সম্মুখীন হতে হয়, তো সেখানে আপনাদেরকে লড়াই করতে হয়। তো সেখানে যদি আজকে এমন একটা টমেটো জাত আপনারা পান যেটা আপনাদের হয়ে যুদ্ধ করে আপনাদের যুদ্ধে জয় করতে সহায়তা করবে, সেটা কিন্তু অনেক বেশি লাভজনক হবে। তো আজকে আমরা দেখে নিই খুব সংক্ষিপ্ত সময় যে কিভাবে এই যোদ্ধা টমেটো আপনাদের যুদ্ধে জয় করতে সাহায্য করবে। টমেটো চাষের সবথেকে বড় সমস্যা যেটা আমরা বলি সেটা হচ্ছে চাষ করতে গিয়ে দেখা যায় যে বিভিন্ন রোগ পোকার আক্রমণ হয় এবং আমাদের এখন আবহাওয়া পরিবর্তন হচ্ছে, তো বিভিন্ন রোগ পোকার আক্রমণ অধিক পরিমাণে হচ্ছে, যেটাকে নিয়ন্ত্রণ করতে গিয়ে আমাদের চাষি বন্ধুরা অনেক সময় হিমশিম খান। তো সেখানে যোদ্ধা টমেটো, আজকে যদি রোগের কথা বলি, ভাইরাস রোগ, আমরা বলতে পারি ধসা পচা রোগ পাতাতে, তো এই ধরনের যে রোগগুলো হচ্ছে সেইগুলোতে যোদ্ধা টমেটোর একটা নিজস্ব সহনশীলতা রয়েছে। তো আজকে আমাদের বাজারে সুষ্ঠু ওষুধ প্রয়োগের পাশাপাশি যদি আমরা এমন কোনো জাত পাই যার মধ্যে নিজে থেকে এই ধরনের রোগের প্রতি একটা আগাম সহনশীলতা রয়েছে, সেটা কিন্তু আমাদেরকে কিন্তু চাষে সাহায্য করবে। দ্বিতীয়ত হচ্ছে আমার যেটা দরকার সেটা হচ্ছে লক্ষ্মী লাভ, মুনাফা। তো সেক্ষেত্রে আমার যেটা দরকার, দুটো জিনিস দরকার। একটা হচ্ছে ফলন আপনাকে বেশি থাকতে হবে,
তো যোদ্ধা টমেটো যেটা আমরা দেখেছি যে যোদ্ধা টমেটো নিচে থেকে ফল ধরা শুরু হয় এবং একদম মাথা পর্যন্ত আপনি আগাগোড়া ফল পাবেন। এবং সবচেয়ে বড় কথা, টমেটো গাছের ক্ষেত্রে আপনারা জানেন যে নিচের দিকের ফলগুলো বড় হয় এবং যত উপরের দিকে যাওয়া যায় তত ফলগুলো ছোট হতে থাকে। এবং অনেক সময় দেখা যায় যে উপরের ফলগুলো এত ছোট হয় যে সেগুলোকে বিক্রি করা যায় না বা ভালো দাম পাওয়া যায় না। কিন্তু যোদ্ধা টমেটোর ক্ষেত্রে আগাগোড়া সমান মাপের ফল হওয়ার জন্য আপনি কিন্তু শেষ পর্যন্ত কিন্তু বাজারে ভালো দাম পাবেন। তৃতীয়ত হচ্ছে যে যোদ্ধা টমেটোতে আরেকটা বড় বৈশিষ্ট্য যেটা হচ্ছে যে আপনি বাজারে যখন ফলটা নিয়ে যাচ্ছেন, ফলটার দামটা কিন্তু অনেকাংশে তার কোয়ালিটির উপর নির্ভর করে। তো সেক্ষেত্রে আমরা দেখেছি যে যোদ্ধা টমেটোর রং আকর্ষণীয়, টকটকে লাল এবং চকচকে মানে এর মধ্যে যখন আপনার এটাকে ঝাঁকাতে রাখা হয় বা বস্তাতে রাখা হয়, উপরের দিকে সূর্য রশ্মি পড়লে সেটা চকচক করে, রিফ্লেক্ট করে, প্রতিফলিত হয়। তো এটাতে কি হয়, এটা চোখে আসে এবং যার কারণে চাষি বন্ধুরা যখন সেই ফলটা নিয়ে বাজারে যাবে তখন কিন্তু যারা কিনতে আসেন তাদের কাছে কিন্তু ওটা সহজেই চোখে পড়ে। এবং যার জন্য কি হয়, যোদ্ধা টমেটো বাজার চলতি দরের থেকে কিন্তু আমরা দেখেছি 2 থেকে 3 টাকা পর্যন্ত কেজি দরে বেশি চাষি বন্ধুরা পেয়ে থাকেন, কোথাও 4 টাকাও পেয়েছেন। এবং যেটা হচ্ছে কি আগে বিক্রি হয়, এটা খুব গুরুত্বপূর্ণ। এবং আরেকটা জিনিস হচ্ছে, আমরা সকলেই জানি আমরা যেখানে টমেটো চাষ হয় সেই কাছাকাছি এলাকার মানুষের জন্য কিন্তু টমেটো চাষ হয় না, এটা কিন্তু এই টমেটো গাড়িতে ভর্তি হয়ে দূর দূরান্তে চলে যায়। তো সেখানে আমার টমেটো জাত এমন হতে হবে যেটা পরিবহন উপযোগী হতে হবে, দূর পরিবহন উপযোগী। তো যোদ্ধা টমেটো টকটকে লাল হয়ে যাওয়ার পরেও আপনারা জানেন যে টমেটো যখন টকটকে লাল হয়ে যায় তারপরে কিন্তু বেশি দিন এটাকে রাখা যায় না, সেটা নরম হতে শুরু করে। এই টকটকে লাল হয়ে যাওয়ার পরেও 10 থেকে 12 দিন যোদ্ধা টমেটো শক্ত থাকে, যার ফলে এটাকে কিন্তু দূর পরিবহন উপযোগী। তো এই কারণে কিন্তু যোদ্ধা টমেটো আপনাদেরকে কিন্তু বিভিন্নভাবে অধিক মুনাফা অর্জন করতে সহায়তা করবে। এবং যোদ্ধা টমেটোর বৈশিষ্ট্য আমি বললাম, এবং আমি একটা কথাই বলবো যে যদি বপনের সময়টা আপনাদের নিশ্চয়ই মাথায় আসছে যে টমেটো এই কোন সময়টা বীজ ফেলতে হবে, এটাই আদর্শ সময়। আমরা ইংরেজিতে যদি বলি আগস্ট মাসের শেষ থেকে মাঝামাঝি থেকে সেপ্টেম্বর অক্টোবর মাসের মাঝামাঝি, বাংলাতে যদি আমরা সেটাকে বলি শ্রাবণ মাসের শেষ থেকে আশ্বিন মাসের মাঝামাঝি আপনারা এই যোদ্ধা টমেটোর বীজ ফেলুন। কিছুটা নাবি করে ফেললেও সমস্যা নেই, কিন্তু আমরা বলি এই সময়টুকুর মধ্যে করলে আপনারা খুব ভালো ফল পাবেন, সাইজের ফল থাকবে। প্রতিটা ফল যেটা আমি আগেই বলেছি সেটা লম্বাটে গোল হবে এবং আকর্ষণীয় গোল টমেটো। এটা বাজার চলতি মানে বাজারে যে ধরনের শেপটা আকৃতিটা পছন্দ করে, বেশি দাম পায় সেই শেপ আকৃতি। এবং এটা যেটা হচ্ছে ওজন, একটা টমেটোর 90 থেকে 100 গ্রাম গড় ওজন এরকম, যেটা বাজারে খুবই আদর্শ। এবং যেখানে খুব ভালো চাষ হয় সেখানে 100 থেকে 110 গ্রামও আপনি পেতে পারেন, তবে 90 থেকে 100 গ্রাম ওজনের ফল পাওয়া যায়। আর ফলনের কথায় যদি বলি, যোদ্ধা উচ্চ ফলনশীল জাত, যদি সঠিকভাবে একে চাষ করা যায়, সঠিক পরিপোষণ যেটা আমরা পরবর্তীকালে আমরা জানবো, এবং যে সমস্ত রোগের প্রকোপ আছে সেখানে যদি আমরা সাপোর্ট হিসাবে আমরা সঠিক ওষুধ এবং ভালো ওষুধ যেটা রেগুলার স্প্রে করা হয় সেইভাবে যদি আমরা করি, তাহলে এখান থেকে কিন্তু যোদ্ধা টমেটো থেকে 35 থেকে 40 টন পর্যন্ত আপনার একর ফলন পেতে পারেন। তবে অন অ্যান অ্যাভারেজ আমরা যদি দেখি যে বিভিন্ন জায়গাকে যদি দেখি, তাহলে আমরা 30 থেকে 35 টন ফলন আমরা পেতে পারি যদি আমরা সকল জিনিসগুলো দেখতে পারি। তো আমি আজকে আমরা আমাদের মধ্যে ইয়ারা ফার্টিলাইজার ইন্ডিয়া প্রাইভেট লিমিটেডের থেকে অরিজিৎ আছেন। তো আমরা আজকে ওনার কাছ থেকে বুঝতে পারবো যে আজকে টমেটো যে আমরা চাষ করছি বা যোদ্ধা টমেটো চাষ করছি সেখানে এর পরিপোষণটা খুব দরকার সঠিকভাবে। তো সেই ক্ষেত্রে যদি আমরা আমাদের টমেটো চাষিরা সবাই ভালো চাষি, তারা যত্ন নেন, কিন্তু তবুও আমার মনে হয় যে যদি আপনি খানিকটা বলেন যে কিভাবে এর পরিপোষক যেটা আছে নিউট্রিশন আমরা যেটাকে বলি, সেটাকে যদি গাছের সঠিক শারীরিক বৃদ্ধি এবং প্রচুর মানে বেশি ফলন পেতে গেলে আমরা কিভাবে এর নিউট্রিশন পার্টটাকে আমরা খেয়াল করতে পারি। ঠিক আছে, অবশ্যই দাদা। প্রথমত দাদাকে অসংখ্য ধন্যবাদ যে এত সুন্দর আপনাদের সামনে প্রথম ভূমিকা তুলে ধরার জন্য। এবার যেহেতু আমরা আলোচনা করছি
যোদ্ধা এমন একটি জাত যেটি হচ্ছে উচ্চ ফলনশীল। এবার আপনারাও তো অনেকেই জানেন, তবু আমাদের এটি একটি নৈতিক কর্তব্য আপনাদেরকে আবার আগাম জানান দেওয়া যে যখনই আমরা কোনো একটি উচ্চ ফলনশীল জাত যখন আমরা ব্যবহার করব, সেটি যে কোনো ফসলের ক্ষেত্রেই হোক, তার ক্ষেত্রে যেটা আমরা পুষ্টি ব্যবহার করছি সেটা পুষ্টির যে যোগান সেটি সুষম হতে হবে। সুষম খাদ্য, যেটাকে আমরা ব্যালেন্স ডায়েট বলি। এবং সেটি হচ্ছে শুরুর অবস্থা থেকে শুরু করে যখন আমরা বীজ বপন করছি তখন থেকে নিয়ে যখন আমরা ফল তুলছি, প্রত্যেকটি ধাপে ধাপে প্রত্যেকটি পর্যায়েতে গাছের যে প্রয়োজনীয়তা, সেই প্রয়োজনীয়তা অনুসারে আমাকে খাবারের যোগান অবশ্যই দিতে হবে। তো প্রথমত আমি চাষি ভাইদেরকে অনুরোধ করব, তারা যখন বীজতলাতে যারা বীজ যখন বপন করছে, সেই বপনের সময়তে আমাদের ইয়ারামিলা কমপ্লেক্স একটি সার রয়েছে, সেটিতে আমি একটু আপনাদেরকে একটু বলে দিই যে ইয়ারামিলা কমপ্লেক্স সারটি কি। এটি যেটা আপনারা বাজারে বিভিন্ন রকমের এনপিকে সার ব্যবহার করেন, এখানে এনপিকে রয়েছে 12, 11, 18 মাত্রাতে, এবং তার পাশাপাশি সালফার, ম্যাগনেসিয়াম, জিঙ্ক, আয়রন, বোরন, ম্যাঙ্গানিজ, এই কতগুলো অনুখাদ্যের মিশ্রণ রয়েছে। তো এটি একটি কম্প্যাক্ট খাদ্য, মানে আপনারা একটি দানার মধ্যে 9টি পুষ্টির কোটিং করে দেওয়া আছে, এবং এটি হচ্ছে একদম রিডিলি অ্যাভেলেবেল। তার মানে হচ্ছে খুবই সহজে গাছ সেটিকে মাটি থেকে 1 থেকে 2 দিনের মধ্যে খাবারটি পেয়ে যাবে, একদম রেডিমেড পাবে। এবং আপনারা যখন বীজতলাতে বীজ বপন করছেন, এই ইয়ারামিলা কমপ্লেক্স আপনারা ব্যবহার করবেন 1 কেজি মাত্রাতে প্রতি 100 বর্গমিটার জায়গা হিসেবে, এবং তার সাথে আপনারা ডিএপি ব্যবহার করবেন 2 কেজিতে, এবং পটাশ ব্যবহার করবেন 500 গ্রামে। এবার আপনারা যখন বীজতলাতে দিলেন এতে, এবার বীজ বপনের 15 থেকে 20 দিন পর যখন দেখবেন গাছ উঠে গেছে ওপরে এবং মোটামুটি 2-3 পাতা পর্যায়ে চলে এসছে, সেই ক্ষেত্রেতে আমাদের ইয়ারাভিটা জিনট্র্যাক একটি প্রোডাক্ট আছে। জিনট্র্যাক কি? সেটি হচ্ছে লিকুইড জিঙ্ক, তরল জিঙ্ক। সেটি আপনারা 0.5 ml প্রতি লিটার জলে মিশিয়ে আপনারা স্প্রে করবেন। আপনারা দেখবেন যে তাতে আপনাদের গাছের বৃদ্ধি, গাছের আপনার যেটা ফুল আসছে সঠিক সময় ফুল ধরা, ফুল ঝরে না পড়া, সঠিক সময় ফল ধরা, ফলের সেটিং খুব সুন্দর হওয়া, ফলের প্রতিস্থাপন ভালো হওয়া, এবং সর্বোপরি যেটা আমাদের ফলন, কাঙ্ক্ষিত ফলন, সেটা আমরা যোদ্ধা থেকে অবশ্যই পেতে পারবো। তাই আমি বারবার আপনাদেরকে বলবো যে যে কোনো উচ্চ ফলনশীল জাতের ক্ষেত্রে পুষ্টির ব্যবস্থাপনা খুবই গুরুত্বপূর্ণ। আপনারা কোনোভাবেই এটিকে কিন্তু মানে অ্যাভয়েড বা নজরআন্দাজ বা যেটা বলি না যে আমরা হয়তো অনেক সময় ভুলে যাই, বা কোনো স্টেজ অনুসারে আমাকে হয়তো কোনো অনুখাদ্য দিতে হবে বা স্প্রে করতে হবে, ওটা আমরা করি না, সেটা আপনারা একদমই করবেন না। সো অনেক অনেক ধন্যবাদ অরিজিৎ। তো খুব ভালো কথা আপনি বলেছেন যে এইভাবে আমাদের নিউট্রিশনটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, সেটা খেয়াল রাখা উচিত একটা উচ্চ ফলনশীল, যাতে যাতে আমরা সঠিক ফলনটা পেতে পারি। তো টমেটো যারা চাষ করেন, আমরা বিভিন্ন জায়গায় চাষি বন্ধু দেখেছি এই সময়টায় আবহাওয়া বা বিভিন্ন কারণে তাদের ফুল ফল ঝরে যায় এবং তারা অনেকটা সমস্যায় পড়েন। তো এই ক্ষেত্রে কি আপনি আমাদের চাষি বন্ধুদের উদ্দেশ্যে যদি কিছু পরামর্শ দেন যে কিভাবে এটাকে? অবশ্যই দাদা, আমি এটাকে অবশ্যই সমর্থন করছি। যেটা আপনারা দেখবেন যে আমাদের বাংলা চাষিরা টমেটো চাষের ক্ষেত্রে, সেটা আপনি সিজনে করুন বা সিজনের বাইরে করুন, সারা বছরে যে সময়তে আমরা লাগাচ্ছি, যদি আপনার মাটিতে এবং আপনার গাছেতে যদি পুষ্টির ডিস্ট্রিবিউশন মানে সেটার বন্টন যদি ঠিকঠাক না হয়, সেই ক্ষেত্রে আপনারা দেখবেন যে ফুল ঝরে পড়ে যাচ্ছে, ফুলের একদমই শক্তি নেই। আপনি জাস্ট একটু গাছটাকে ঝাঁকাবেন বা হালকা একটু আবহাওয়া বাতাস বইছে, তাপমাত্রা বাড়ছে, তাতে ফুল ঝরে পড়ে যাচ্ছে, এবং সেই ফুল থেকে যে ফল ধরছে সেই ফলেরও সেরকম কোনো শক্তি থাকে না, সে ফলের আকার পেতে পারে না, তার রং ভালোভাবে ডেভেলপ করে না, এবং তার মার্কেটেবল মানে বাজারে যে আমরা কালার, যেটা দাদা কিছুদিন আগে আপনি বলছিলেন, সেই রং এবং আকার সেটি তারা পেতে পারবে না। এবার এই ক্ষেত্রে বাঁচার জন্য এই যে ফুল ঝরে পড়ে যাওয়া এবং ফল পরিপক্কতার আগেই ইম্যাচিউর স্টেজে সেটা ঝরে পড়ে যাচ্ছে, সেটিতে হচ্ছে দুটো অনুখাদ্য খুব গুরুত্বপূর্ণ। একটি হচ্ছে ক্যালসিয়াম, আরেকটি হচ্ছে বোরন। এবার এটি থেকে বাঁচতে গেলে আমি বলবো, প্রথমত চাষি ভাইরা, আপনারা যখন ফুল পর্যায়ে যখন ফসল আসবে, অথবা আপনার জমিতে যখন আপনারা দেখবেন যে 30 থেকে 40% গাছে ফুল ফুটে গেছে, চলে এসেছে, সেই মুহূর্তে আমাদের একটি প্রোডাক্ট আছে, সেটি হচ্ছে ইয়ারাভিটা বোরট্র্যাক। বোরট্র্যাক কি? সেটি হচ্ছে একটি তরল বোরন।
সেটি আপনারা 1 মিলি প্রতি লিটার জল হিসেবে ট্যাঙ্কেতে মিশিয়ে আপনারা স্প্রে করবেন। এবং তার পাশাপাশি ঠিক প্রথম স্প্রে 7 থেকে 10 দিনের মাথায় আপনারা আরেকটি প্রোডাক্ট আছে ইয়ারাভিটা স্টপিট, সেটি হচ্ছে লিকুইড ক্যালসিয়াম, মানে সেটি তরল ক্যালসিয়াম, তরল আকারে আছে, সেটি আপনারা 3 থেকে 5 মিলি প্রতি লিটার জলে ট্যাঙ্কিতে মিশিয়ে আপনারা স্প্রে করবেন। এবার অনেকের ক্ষেত্রে দাদা আমি দেখেছি যে চাষি ভাইরা বলে যে আমরা অনুখাদ্য স্প্রে করব, দুবার আমরা করতে চাচ্ছি না। সেই ক্ষেত্রে আমি আপনাদেরকে অনুগ্রহ করব বা সাজেস্ট করব যে আপনারা এই দুটোকে একসাথে মেশাতে পারেন। ক্যালসিয়াম এবং বোরন আপনারা একই ট্যাঙ্কিতে 3 থেকে 5 মিলি হচ্ছে ক্যালসিয়াম এবং 1 মিলি হচ্ছে বোরন, দুটোকে মিশিয়ে আপনারা স্প্রে করুন। সেটি হচ্ছে ফুল আসার আগে, অথবা যখন ফল প্রতিস্থাপন হচ্ছে সেই সময় তো আপনারা দিতে পারেন, অথবা যখন 30 থেকে 40% ফুল ফুটে গেছে, অথবা যখন 25 থেকে 30% ফলের সেটিং ধরে গেছে সেই মুহূর্তে। তা আমি আপনাদেরকে 4 রকম সময় আমি দিলাম, যে সময়তে আপনারা এটাকে দুটো অনুখাদ্যকে মিশিয়ে তারা স্প্রে করলে আমি আশা করছি বাংলা চাষিরা অবশ্যই ফুল এবং ফল ঝরে পড়ে যাওয়া, যেটি একটি খুব বড় সমস্যা, সেটা থেকে তারা মুক্তি পাবে। অনেক অনেক ভালো পরামর্শ অরিজিৎ আপনি দিলেন। আমার মনে হয় যে আমাদের এখানে যারা যুক্ত আছেন তারা এটা শুনে উপকৃত হবে। আমি জাস্ট আমার এটা একটা শেষ প্রশ্ন আপনার কাছে, যেটা হচ্ছে আমরা আরেকটা জিনিস দেখে থাকি যে ব্লজম এন্ড রড বা ফলের নিচের দিকে একটা পচা, এবং অনেক জায়গাতে কম বেশি করে ফল ফাটার একটা সমস্যা হয়। খুব খুব সংক্ষেপে যদি আমাদের চাষি বন্ধুদের উদ্দেশ্যে আপনি এর যদি সেরকম কিছু কোনো সমাধান থাকে বা। অবশ্যই দাদা, প্রথমে যেটি বলা হলো ব্লজম এন্ড রড, সেটি আপনারা দেখবেন যে আপনার যেটা টমেটো যেটা ফল রয়েছে সেটা ফলের নিচের ভাগ থেকে সেখানে কালো হয়ে পুড়তে শুরু করবে। আর আপনারা দেখবেন ফল ওপর থেকে, যেখান থেকে গাছের সাথে ফলটা জড়িয়ে থাকে সেখান থেকেও ফল পুড়তে এবং জ্বলতে শুরু করে কালো আকারে স্পট সেটা ছড়াতে থাকে। ওপরেরটা হচ্ছে রোগ, আর যখন নিচে লাগছে সেটি হচ্ছে অনুখাদ্যের অভাবজনিত লক্ষণ। এবার সেটাকেই আমরা বলি ব্লজম এন্ড রড, এবং সেটি মেইনলি মূলত হচ্ছে ক্যালসিয়ামের অভাবজনিত লক্ষণের জন্য হয়। ক্যালসিয়াম আপনারা কোনোভাবেই যদি অন্যান্য সার প্রয়োগ করে থাকেন, অন্যান্য অনুখাদ্য স্প্রে করে থাকেন, কোনোভাবেই সেটি নিয়ন্ত্রণ হবে না। আপনাদেরকে সেই অবস্থাতে লিকুইড ক্যালসিয়াম স্প্রে করতে হবে ইয়ারাভিটা স্টপিট 3 থেকে 5 মিলি প্রতি লিটার জলে। আর যেটি নাকি ফ্রুট ক্র্যাকিং দাদা যেটা বললেন আপনি, সেটি অ্যাকচুয়ালি আপনারা দেখবেন বিভিন্ন কারণে হতে পারে। অনেক সময় তাপমাত্রা, যে দিনের তাপমাত্রা এবং রাতের তাপমাত্রার মাঝখানকার যে ব্যবধান সেটি যখন বাড়তে শুরু করে বা হঠাৎ করে অনেকটা কমে যেতে শুরু করে, বাতাসে আপেক্ষিক আর্দ্রতা বেড়ে যায়, আপনার ধরুন ফুল পর্যায়েতে বা যখন ফল সেটিং ধরা শুরু হয়েছে সেইখানে আপনারা সেচের জল দেননি, বা ঠিকভাবে মাটির যে উপরের অংশতে মাটি ভেজা নেই, মানে গাছ পর্যাপ্ত পরিমাণে সে জল পাচ্ছে না, সে বিভিন্ন কারণের জন্য কিন্তু আপনারা দেখবেন যে সেটা ফল ছোট অবস্থায় হোক বা পরিপক্কতার দিকে হোক, ওপর থেকে ফল ফেটে যায় বা মাঝখান থেকে ফল ফেটে যেতে পারে। এবার এই ফল ফেটে যাওয়ার ক্ষেত্রে একটি অনুখাদ্য যেটি হচ্ছে বোরন, সেটি একটি খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। যদি আমাদের ফলে এবং আমাদের গাছে বোরনের মাত্রা ঠিক থাকে তাহলে আমরা অনেকটাই এই ফল ফাটা থেকে চাষি ভাইদেরকে বাঁচাতে পারবো, আমাদের ফসলকে বাঁচাতে পারবো, এবং সেখান থেকে আমরা ভালো ফলন নিতে পারবো। তো আমি এই ফ্রুট ক্র্যাকিং বা ফল ফেটে যাওয়ার ক্ষেত্রে বলবো আপনারা ইয়ারাভিটা বোট্র্যাক অবশ্যই স্প্রে করুন 1 মিলি প্রতি লিটার জলে। কখন? যখন 25 থেকে 30% ফল ফুটে গেছে বা ছোট যে মার্বেল সাইজ বলি, মার্বেল সাইজ থেকে হালকা একটু বড় হয়েছে এবং সেটিতে কালার হালকা ডেভেলপ হওয়া, মানে রং হালকা ডেভেলপ হওয়া শুরু হয়েছে, সেটি মানে সবুজ থেকে লালের দিকে যাচ্ছে, সেই ক্ষেত্রে। ধন্যবাদ। তো সত্যি আমার আজকে এই আলোচনা যেটা আমরা করছি খুব ভালো লাগছে, যে এই ধরনের যে ভেতরের কথাগুলো যেগুলো আমি মনে করছি আমাদের চাষি বন্ধুরা নিশ্চয়ই তারা অনুসরণ করবে এবং উপকৃত হবে। তো চাষি বন্ধুরা এবং যারা যুক্ত আছেন, যে ফসলের পরিপোষণটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ তার থেকে আকাঙ্ক্ষিত ফল পাওয়ার জন্য। তবে আরেকটা জিনিস, অনেক ধন্যবাদ অরিজিৎ আপনাকে। তো আমরা এখন যে আমাদের লাস্ট যে সেশনটা যেটা আছে, যে আমরা যে বিভিন্ন রোগ পোকার আক্রমণ, টমেটো চাষে প্রচুর রোগ পোকার আক্রমণ হয়, তো এটাতে দীর্ঘ সময় ধরে এটার উপর আলোচনা আমরা করতে পারি, কিন্তু আজ আমরা সেখান থেকে কিছু নির্বাচিত সমস্যা নিয়ে আমরা খুব সংক্ষেপে আমরা সময়কে সম্মান রেখে আমাদের মধ্যে নীলাঞ্জন আছেন, তাকে আমি কয়েকটা প্রশ্ন করছি।
তো সেখানে সেইগুলো আশা করছি আপনাদের অনেকভাবে উপকৃত করবে। তো নিরঞ্জন দাদা তো আমাদের টমেটো চাষ যখন বলি, আমি একটা জিনিস দেখেছি যে আমাদের নিমাটোড খুব পরিচিত কৃমি পোকা। তো কৃমি পোকাটা কিন্তু এখন টমেটো যেখানে যেখানে চাষ হচ্ছে আমরা যেটা দেখতে পাচ্ছি যে বছরের পর বছর এর প্রাদুর্ভাব কিন্তু বাড়ছে। তো আজকে যদি আপনি একটু বলেন যে এই যে নিমাটোড এটার যে লেগেছে এটা আমরা বুঝবো কি করে? প্রথম কথা হলো নিমাটোড। নিমাটোডটা তো একটা ইংরেজি কথা, তো এটাকে যদি আমি বাংলায় বলি তো এটাকে বলা হয় মাটির কৃমি বা শেকড়ে গাঁট। তো আরও যদি ভেঙে বলা হয়, সব থেকে চাষিদের বুঝতে সুবিধা হবে আরও ভেঙে বললে, জমিতে চাষ হচ্ছে, জমিতে টমেটো লাগানো আছে, হঠাৎ করে জমিতে ফল ধরার আগের মুহূর্তে সবুজ গাছটা হঠাৎ করে ঝিমিয়ে বসে গেল। তো ঝিমিয়ে বসে যাওয়ার ফলে চাষি বুঝতে পারছেন না, এগুলো অ্যাকচুয়ালি গাছটা ঝিমিয়ে যাওয়ার পিছনে অনেকগুলো কারণ থাকতে পারে, কিন্তু তার মধ্যে অন্যতম কারণ কিন্তু নিমাটোড। এবার সেটা কিভাবে বুঝবো আমি? সেটা এইভাবে বুঝবো, গাছটাকে তুলতে হবে। গাছটাকে তোলার পর শেকড়ে যদি দেখি আমি আলু আলু সৃষ্টি হয়েছে বা শেকড় লম্বা শেকড়টাতে গাঁট গাঁট তৈরি হয়েছে, তো সেখানে আমাকে বুঝতে হবে আমার জমিতে নিমাটোড আছে। ও দারুণ! এটা কিন্তু একটা খুব খুব সহজভাবে কিন্তু নীলাঞ্জন আমাদের বুঝিয়ে দিলেন যে কিভাবে আমরা খুব সহজেই আমাদের গাছে নিমাটোড লেগেছে কিনা সেটা বুঝতে পারবো। তো নীলাঞ্জন, এই যে নিমাটোড সমস্যার কথায় রেখে আমরা কি আমাদের চাষি বন্ধুদেরকে কিছু পরামর্শ দিতে পারি যে এই হাত থেকে তারা কিভাবে তাদের ফসলকে সুরক্ষা করতে পারবে? অবশ্যই। তো প্রথমত বায়ার কোম্পানির একটা যুগান্তকারী আবিষ্কার একটা ওষুধ ভেলাম প্রাইম, এই ওষুধটা দিয়ে আমরা কথা বলতে পারি। তো এই ওষুধটা কিভাবে দিতে হবে? প্রথমত যদি আমি এই বছর দেখি যে আমার জমিতে যখন গাছের 40-45 দিন বয়স, তখন আমি হঠাৎ করে গাছটা ঝিমিয়ে যাচ্ছে, যেটা আমি আগেও বললাম, তো সেক্ষেত্রে কিন্তু তখন ওষুধটা প্রয়োগ করলে হবে না। ওষুধটা করতে হবে আগামী সিজন যখন আসছে, আগামী দিনে যখন চাষিরা করছেন বা এই বছর যারা করছেন, তো তাদের ক্ষেত্রে বিশেষ করে প্রযোজ্য। যখন আপনার জমিতে আপনি চারাটা রোপণ করলেন, রোপণ করার ঠিক 3 থেকে 5 দিনের মধ্যে আপনাকে ভেলাম প্রাইমটা জমিতে অ্যাপ্লাই করতে হবে বা দিতে হবে। কিভাবে দিতে হবে? আপনাকে ভেলাম প্রাইমের আমরা ডোজ বলি 500 মিলি প্রতি একর বা 500 ml প্রতি একর। তো এবার একর থেকে যদি আমি সংক্ষেপে আরও চলে যাই, আমরা সাধারণত দেখে থাকি যে 1 একর জমিতে আমরা 6000 গাছ লাগাই। তো 6000 গাছ মানে বিঘে প্রতি আমার যদি আমি 33 ডিসমিলে বিঘে হয়, 33 ডিসমিলে যদি বিঘে হয় তাহলে আমার 2000 গাছ হয় বিঘে প্রতি। তো বিঘে প্রতি যদি 2000 গাছ হয় তাহলে আমি শেষের শূন্যটা বাদ দেবো। শেষের শূন্যটা বাদ দিলে থাকছে 200। সেই 200 লিটার আমি জল নেবো। আর 500 ml যদি 3 ভাগে ভাগ করা হয় তাহলে 170 ml হয়। তাহলে 200 লিটার জলের ওপর 170 ml ওষুধ গুলিয়ে নিয়ে 1 কাপ করে বা 1 গ্লাস করে প্রত্যেকটা গাছের গোড়ায় আমি গোলভাবে রিংভাবে আমি গাছের গোড়ায় দেবো। তবে আরেকটা কন্ডিশন আছে এর জন্য, যখন আপনি ওষুধটা দেবেন তখন কিন্তু গাছের গোড়ায় পর্যাপ্ত ময়েশ্চার বা আপনার নামি যেটাকে বলা হয় বা ভেজা ভেজা ভাব, বা ধরুন আপনি আজকে বিকেলে ওষুধটা দেবেন, তো আজকে সকালে আপনি একটু জলসেচ দিয়ে দিলেন, তো বিকেল অবধি ভেজা ভেজা থাকছে মাটিটা, তো আপনি বিকেলবেলা ওষুধটা প্রয়োগ করলেন যেভাবে বললাম, তার পরের দিন আবার আপনি পরের দিন সকালবেলা আরেকবার জলসেচ দিলেন, তাহলে ওষুধটা কার্যপ্রণালীটা সঠিকভাবে হবে এবং ওষুধটা শেকড়ের নিচ অবধি পৌঁছবে। যদি আমরা এই প্রসেস যদি করতে পারি, এটা একবারই দিতে হবে, একবার দিলে কিন্তু আমরা নিমাটোড থেকে মুক্তি পাবো। খুব সুন্দর, খুব সুন্দরভাবে নীলাঞ্জন আপনাদেরকে বলে দিলেন। কারণ আমি বিশ্বাস করি যে এই নিমাটোড বা মাটি কৃমি পোকার আক্রমণ দিন দিন বাড়ছে। তো সেখানে আমাদের কাছে সব থেকে ভালো ওষুধটা রয়েছে ভেলাম প্রাইম। উনি যেভাবে বললেন সেইভাবে যদি আমরা প্রয়োগ করি, এবং উনি বলেছেন যে লেগে যাওয়ার পরে এর প্রতিকার হবে না, একে করতে গেলে চারা রোপণ করার 3 থেকে 5 দিনের মধ্যেই আমায় করতে হবে। তো আপনারা সকলেই জানেন, যার জমিতে এই সমস্যা আছেন তিনি ওয়াকিবহাল এই রোগ সম্পর্কে, তো তিনি সেভাবে করবেন খুব দ্রুত। নীলাঞ্জন, আমি যেটা বলছিলাম যে আমাদের আরো অনেক বড় সমস্যা, কিন্তু তার মধ্যে থেকে যেমন আমরা চষি পোকা বলি, চষি পোকাটা এবং তার ফল অনুযায়ী ভাইরাস রোগ হয়। তো সেই ক্ষেত্রে আপনার কি বক্তব্য আমাদের চাষি বন্ধুদের উদ্দেশ্যে? চষি পোকাটা একটা খুব বড় কনসার্ন চাষিদের জন্য বা একটা খুব মাথা ব্যথার কারণ। তো সেক্ষেত্রে বিভিন্ন রকম চষি পোকা আমরা দেখতে পাই জমিতে, যেমন সাদামাছি থেকে শুরু করে মাকড়, ম্যাপ পোকা বা চিরুনি পোকা, এই ধরনের আমরা চষি পোকা দেখতে পাই জমিতে। তো তার মধ্যে এই চষি পোকাগুলোর কারণে আবার একটা রোগও দেখা যায়, সেটা হলো মোজাইক ভাইরাস। তো সেগুলো কিন্তু এই চষি পোকার আক্রমণ থেকেই কিন্তু ভাইরাসটা হয়।
তাহলে এই ভাইরাসটাকে আমি কন্ট্রোল করব কিভাবে? পোকাগুলোকে যদি কন্ট্রোল করতে পারি তাহলে কিন্তু আমার ভাইরাসটা কন্ট্রোল হবে। তো পোকাগুলো কন্ট্রোল করার জন্য বায়ারের খুব একটা সুন্দর টেকনিক রয়েছে, যেটাকে আমরা নাম দিয়েছি MSO। MSOটা কি? এম মানে মোভেন্টো ওডি, এস মানে কি সোলোমন, আর ও মানে ওবেরন। এই তিনটে প্রোডাক্ট যদি চাষি 5 দিন অন্তর যদি জমিতে প্রয়োগ করেন, তাহলে তার সেক্ষেত্রে কিন্তু এই মোজাইক ভাইরাস বলুন বা চুষি পোকা, এটার কিন্তু কন্ট্রোল তিনি পাবেন। তো সেক্ষেত্রে ডোজ কত হবে? যদি মোভেন্টো ওডির কথা বলা হয় 200 মিলি প্রতি একর, তারপর সোলোমন ঠিক 5 দিন পর 200 মিলি প্রতি একর, ওবেরন ঠিক 200 মিলি প্রতি একর। এই ডোজে যদি আমি 5 দিন অন্তর অন্তর দিই, তাহলে সেক্ষেত্রে মোজাইক ভাইরাস থেকে অনেকটাই মুক্তি পাবো। আরেকটা বিষয় হলো, যদি এই মোজাইক ভাইরাস যখন লাগছে, আমি যদি দেখি জমিতে সাদা মাছির চাপটা প্রথমে নেই, প্রথমে যদি মাকড়ের চাপ রয়েছে, তাহলে কিন্তু এটা ঠিক উল্টে দেবো আমি, মানে OSM করে দেবো, মানে ওবেরনটা আমি প্রথমে দেবো, তারপর যেমন সোলোমন ছিল সোলোমন দেবো, তারপর মুভেন্টো যেমন ছিল মুভেন্টো। মাকড় হলে ওবেরন থেকে শুরু করতে হবে, ওবেরন দিয়ে শুরু করতে হবে। আরেকটা জিনিস মাথায় রাখতে হবে, যদি আমার চিরুনি পোকা থাকে বা সুরসুরি পোকা যদি থাকে, তাহলে সেক্ষেত্রে কিন্তু জাম্প আমি অ্যাপ্লাই করবো এর সাথে। জাম্প যদি অ্যাপ্লাই করি, তাহলে কিন্তু আমার চিরুনি পোকা বা ওই সুরসুরি পোকা যেটা বলা হয় থ্রিপস, সেই থ্রিপস থেকে আমি মুক্তি পাবো। অনেক অনেক খুব ভালোভাবে নীলাঞ্জন বললেন। তো চাষি বন্ধুরা, আপনারা অবশ্যই খেয়াল রাখবেন চষি পোকার মধ্যে কি ধরনের চষি পোকা লেগেছে, সেই অনুযায়ী কিন্তু আপনাকে এই যে 3টে ওষুধ নীলাঞ্জন আমাদের বললেন, সেইভাবে কিন্তু রোটেট করতে হবে 5 দিন অন্তর অন্তর, এবং ডোজ সবার ক্ষেত্রেই সমান 200 মিলিলিটার প্রতি একর। এইভাবে আপনারা করুন। খুব তাড়াতাড়ি আরও একবার নীলাঞ্জন, যেটা আমাদের লেদা পোকা, চলতি কথায় আমরা যেটা লেদা পোকার কিন্তু খুব আক্রমণ, বিশেষ করে আমি বলবো ফল ছিদ্রকারী, যেটা খুব বেশি আমাদের অর্থনৈতিক যে ক্ষতিটা করে চাষি বন্ধুদের, যে ফল এর সময়, এবং আরো এর সঙ্গে আমি একটু জড়িত হচ্ছি, যেটা দেখা যাচ্ছে পাতায় যে ম্যাপ পোকাটা হয়, এটা কিন্তু ক্রমশ বাড়ছে। তো এখানে যদি আপনার পরামর্শটা আমাদের চাষি বন্ধুদের দেন যে কিভাবে তারা এর হাত থেকে বাঁচতে পারে, এটা অনেকটা তারা উপকৃত হবে। তো চাষি বন্ধুরা, সব থেকে বড় ব্যাপার হলো, এই ম্যাপ পোকা বলুন বা লেদা পোকার জন্য আমরা কিন্তু একটাই সমাধান দেবো, যেই সমাধানের ফলে কিন্তু আপনারা দুটো দিক থেকেই আপনারা মুক্তি পাবেন, দুটোর জন্য আলাদা ওষুধ ব্যবহার করতে হবে না। তো সেক্ষেত্রে কি ওষুধ আছে আমাদের, কি সমাধান আছে? ভায়েগো আর মুভেন্টো। ভায়েগো আর মুভেন্টো ওডি, এই দুটো ওষুধ যদি আমি প্রয়োগ করি জমিতে, ভায়েগোর ডোজ কত বা মাত্রা কত? ভায়েগোর মাত্রা 100 মিলি ml প্রত্যেক একর। আর মুভেন্টো ওডি ডোজ কত? মুভেন্টো ওডি ডোজ হলো 200 ml প্রতি একর। এই দুটো ওষুধ যদি আমি একসাথে প্রয়োগ করি, ছোট লেদা হোক বা বড় লেদা হোক, যেগুলো পাতা কেটে দেয় বা ফল ছিদ্র করে দেয়, মানে অ্যাকচুয়ালি ফল ছিদ্র করার ফলে কিন্তু আমাদের মেন যে বাজারজাত করার আগে যদি ফল ছিদ্র হয়ে যায়, তাহলে কিন্তু আমি অনেক লস হয়। তো সেক্ষেত্রে যদি আমি লেদা পোকাটাকে কন্ট্রোল করতে পারি, তাহলে সেক্ষেত্রে কিন্তু চাষি অনেক মুনাফা পায়। তো এই ভায়েগো মুভেন্টো ওডি, এই দুটো ওষুধ যদি 100 ml আর 200 ml প্রতি একরে আমি ব্যবহার করি, তাহলে লেদা, যে কোনো ধরনের লেদা থেকে আমি মুক্তি পাবো। তার সাথে সাথে ম্যাপ পোকা, মানে দেখবেন যেটা পাতার উপরে একটা মানচিত্রের মতো দাগ করে দেয়, এই যে ম্যাপ পোকা বলি, সাদা সাদা মানচিত্র, মানে যেটা ক্লোরোফিলটা পাতা খেয়ে নেয় পোকাগুলো, ওটার ফলেও কিন্তু একই ওষুধই কিন্তু সমাধান দেবে। তো সেক্ষেত্রে ম্যাপ পোকা এবং লেদা পোকা দুটোর জন্যই একটাই সমাধান, সেটা হলো ভায়েগো এবং মুভেন্টো ওডি। ও দারুণ! মানে এটা যদি একই ওষুধে আমরা বিভিন্ন প্রকার নিয়ন্ত্রণ পাই, তো এর থেকে ভালো জিনিস হতে পারে না নীলাঞ্জন। তো আমি জাস্ট আমার এটা শেষ প্রশ্ন চাষি ভাইদের হয়ে আমি করছি, যেটা হচ্ছে যে আমাদের পাতার ধসা রোগটা কিন্তু খুব বেশি সমাধান করে, এবং বিশেষ করে বর্ষাকালীন চাষে। এবং আমরা জানি আমাদের জলদি ধসা, নাভি ধসা, এই দুটো রোগ আমাদের গাছের যে কোনো অবস্থাতেই লাগতে পারে, যেটা ফুল আসার আগে, ফুল আসলো, ফল বা ফসল তোলা হচ্ছে, সেই যে কোনো অবস্থায় লাগতে পারে। তো জাস্ট আমাদের সবাই ওয়াকিবহাল, আপনি শুধু এই রোগের জন্য আমাদের বায়ারের যে ওষুধটা আছে সেটার নামটা এবং কি কতটা ডোজ, এইভাবে যদি বলেন। আমি ছোট্ট বলে দিই। প্রথমত যেটা আর্লি ব্লাইট বা যেটা জলদি ধসা বলছি আমরা, তো জলদি ধসার সিমটমটা কি? জলদি ধসার সিমটমটা পাতার মধ্যে একটা রিং রকমের, মানে গোল বাদামি বর্ণের একটা আকার ধারণ করবে, যেই গোল ধারণ বর্ণটা আস্তে আস্তে বাড়বে, পাতা বাইরের দিকে যাবে, এটাকে আমরা কিন্তু জলদি ধসা বলি। তো এই জলদি ধসার জন্য কি করতে হবে? বায়ারের অ্যান্ট্রাকল 600 গ্রাম প্রতি একর, 600 গ্রাম প্রতি একরে আমি অ্যান্ট্রাকল ডোজটা আমি মেনটেন করে আমি জমিতে দেবো। তাহলে কিন্তু আর্লি ব্লাইট থেকে আমি রক্ষা, বা জলদি ধসা যেটাকে বলছি, সেখান থেকে রক্ষা পাবো। আর যদি লেট ব্লাইট বা নাভি ধসার কথা বলা হয়, নাভি ধসার সিমটমটা কি? নাভি ধসার সিমটমটা হলো পাতার যে কিনারাগুলো পুড়ে যাবে, পুড়ে সেটা ভেতরের দিকে আসবে। লেট ব্লাইট বা নাভি ধসার ক্ষেত্রে ভেতরের দিকে আসবে। তো সেক্ষেত্রে
আমাকে ইনফিনিটো আমাদের আমরা আরো মানে যদি ভেঙে বলা হয় কচ্ছপ মার্কা ওষুধ বলি, তো ইনফিনিটো যে ওষুধটা রয়েছে এই ইনফিনিটোটাকে 600 মিলি প্রতি একর হিসেবে যদি আমি দিই জমিতে, তাহলে কিন্তু লেড ব্লাইট থেকে আমি রক্ষা পাবো। তবে এই ক্ষেত্রে একটা জিনিস আমি আরো ভেঙে বলে দিই, যদি আমার জমিতে রোগ লেগে যায় তাহলে কিন্তু নিয়ন্ত্রণ করার থেকে যদি আমি অ্যাডভান্স নিয়ন্ত্রণ করি, সাধারণত দেখে থাকি কি 50 থেকে 55 দিনের মধ্যে এই সময় কিন্তু রোগটা আসে, অথবা যদি স্যাঁতস্যাঁতে জমি হয়, ওয়েদার হয় বা বৃষ্টি আসার মুহূর্তে আগের মুহূর্তে, এই সময় কিন্তু এই লেড ব্লাইট যে রোগটা এটা কিন্তু এসে থাকে। তো চাষিকে অ্যাডভান্স সবসময়ের জন্য প্রোফাইল্যাকটিক বা অ্যাডভান্স কিন্তু ইনফিনিটো হোক বা অ্যান্ট্রাকল হোক অ্যাডভান্স প্রয়োগ করতে হবে। যদি অ্যাডভান্স প্রয়োগ করে তাহলে কিন্তু আশানুরূপ ফল পাবে। অনেক অনেক ধন্যবাদ নীলাঞ্জন, অরিজিৎ, আপনাদের দুজনকেই। আমার বিশ্বাস যে আজকে আমরা যে আলোচনাটা করলাম সেটা অনেকাংশে আপনাদের উপকৃত করবে। শুধু নাভি ধসার ক্ষেত্রে আমি একটা কথা বলবো যে নাভি ধসা রোগ একবার যদি গাছে লেগে যায় তাকে নিয়ন্ত্রণ করা বা তার হাত থেকে মুক্তি পাওয়ার সম্ভাবনা কিন্তু অনেকটা কমে যায়। তো সেক্ষেত্রে নীলাঞ্জন যেমনটি আপনাদের বললেন যে এই নাভি ধসা রোগ লাগার যে আবহাওয়াটা থাকে সেই আবহাওয়াটা যদি আপনারা দেখেন তাহলে অতি অবশ্যই সতর্কতামূলক যে স্প্রেটা সেটা আপনারা করবেন, তাহলে আপনাদের ফসলের সুরক্ষা অনেক বেশি নিশ্চিত হবে। এবং আমি শেষকালে যেটা বলবো যে আমরা আজকে একটা এমন জাত সম্পর্কে আলোচনা করলাম যে জাতটার নাম হচ্ছে যোদ্ধা সেমিনিস, বায়ার সেমিনিস কোম্পানির যোদ্ধা টমেটো। যোদ্ধা টমেটো চাষ আপনারা করুন, কারণ আজকে যে রোগ পোকার যে সমস্ত প্রাদুর্ভাব হচ্ছে সেই জায়গাটা থেকে আপনাদের অনেক বেশি একটা শান্তির জায়গা কিন্তু যোদ্ধা টমেটো দেবে। এবং আমরা যেটা দেখেছি যে যোদ্ধা টমেটো চাষ করলে আপনার যে রোগ এর মধ্যে যেহেতু একটা নিজস্ব সহনশীলতা রয়েছে, সেক্ষেত্রে রেগুলার যে স্প্রে যেটা নীলাঞ্জন আপনাদের বললেন যে এই ধরনের রেগুলার স্প্রে মানে কি অতিরিক্ত স্প্রে করার কোনো দরকার নেই, যেটা অনেকাংশে চাষের খরচটাকে বাড়িয়ে দেয় রোগ পোকা নিয়ন্ত্রণ না হওয়ার জন্য। সে অতিরিক্ত স্প্রের খরচটা যোদ্ধা চাষে কমে যায়, যেটা আপনাকে একর প্রতি একটা ভালো টাকার সেভিং হবে আপনাদেরকে, যেটা আপনার মুনাফাকে বাড়াবে। আর দ্বিতীয়ত হচ্ছে এর যে ফলনটা অনেক বেশি এবং কোয়ালিটি ফলন, যেটা বাজারে গেলে কেজি প্রতি আপনারা 2 থেকে 4 টাকা করে বেশি পাবেন। সেই ক্ষেত্রে কি হবে, এক থেকে আপনারা বেশি ফলন পাচ্ছেন এবং ফলনের বেশি দাম পাচ্ছেন, যেটা আরো অতিরিক্ত আপনাকে আমরা দেখেছি একর প্রতি একটা ভালো টাকা আপনাদের কিন্তু অতিরিক্ত মুনাফা পাবেন। তো আমার বিশ্বাস যে আজকে আমরা যে আলোচনা করলাম সেখানে যেভাবে অরিজিৎ আপনাদেরকে বললেন যে একটা উচ্চ প্রয়োজন যাতে কিভাবে তার সার বা বোরন যে যেটাকে বলে অনুখাদ্য, যেগুলোকে খুব গুরুত্বপূর্ণ কিভাবে আপনারা দেবেন, নীলাঞ্জন যেভাবে প্রধান প্রধান রোগগুলোতে ওষুধগুলোর নাম বললো সেইগুলো আপনারা করুন, যোদ্ধা টমেটো করুন। আমি বলবো যে আপনারা সকলেই বলুন যে আমিও যোদ্ধা। তো এই মরশুমে যোদ্ধা করে আপনারা উপকৃত হন। তো এইটুকুই আমাদের তরফ থেকে আজকে। আপনারা সকলেই ভালো থাকবেন, আপনাদের চাষ সফল হোক, আপনাদের পরিবারের সকলের শান্তি সুস্থতা কামনা করছি আমাদের বায়ার সেমিনিস এবং ইয়ারা কোম্পানির তরফ থেকে। সকলে ভালো থাকবেন। আমরা এবার কিছু প্রশ্ন যদি থাকে বা, তো ঠিক আছে, সবাই ভালো থাকবেন তাহলে। ঠিক আছে, ধন্যবাদ। নমস্কার।